রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের প্রতি স্বজনদের শ্রদ্ধা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নানা কর্মসূচি। ৩ বছরের হত্যা মামলার বিচার শুরু না হয় হতাশা। রানা প্লাজা ধসের পর হুমকির মুখে পড়া পোশাক শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে। নেওয়া হয়েছে বেশ কিছু সংস্কার উদ্যোগ, নতুন বাজার সৃষ্টির পরামর্শ অর্থনীতিবিদদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় একজন আটক। চলছে শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি, মৌন মিছিল। রাজধানী থেকে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানালেন, পাসপোর্ট অফিসকে সম্পূর্ণ ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। এবং তৃতীয় দফা নির্বাচনে অধিকাংশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিজয়। এবারের নির্বাচনে সহিংসতা কম হওয়ায় বিভিন্ন মহলের সন্তোষ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। বিভিন্ন আনুষ্ঠানিকতায় রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণ করছে শ্রমিক সংগঠনগুলো। রানা প্লাজার ভয়াল স্মৃতি নিয়ে অনেকেই আজ জড়ো হন সাভারের ধ্বংস হয়ে যাওয়া রানা প্লাজার সামনে। সকাল থেকে নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। নিহতদের স্মরণে স্বজন ও শ্রমিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারা সরকারের কাছে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। রানা প্লাজা দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচারের দাবি করেন স্বজনরা। 2013 সালের এই দিনে রানা প্লাজা ধসে 1000-এর বেশি মানুষ নিহত হন, আহত হন আরো প্রায় 1500 জন। আমি ভিতরে অন্ধকার আর অন্ধকার, আমার সামনে পঞ্চানের লাশ চিটা বেরোয়েছে। আমি ওগুলো বলতে পারি না এখনো। প্রত্যেক রাতে আমি ঘুমাইতে পারি না, ওর কষ্ট আমি হাঁটাচলাও করতে পারি না। অঙ্গহানির মধ্যে লিস্টে ছিলাম, এজন্য আমি একটা ক্ষতিপূরণ না একটা অনুদান আমি পেয়েছি। পারিবারিক সঞ্চয়পত্র যেটা বলা হয় প্রধানমন্ত্রী ত্রাণ থেকে দেয়া, এটা 12 লক্ষ টাকার একটা এফডিআর। এটা আমার কাছে মূল টাকাটা আমার কাছে না, মূল টাকাটা ওনাদের কাছেই আছে। আর এটা থেকে আমি শুধু প্রফিট পাই প্রতি মাসে। কিছু নমুনা এখনো সংরক্ষণ করা আছে ডিএনএ টেস্টের জন্য। তাদের আত্মীয় স্বজনরা যারা ক্লেম করবে সেই নমুনা অনুযায়ী ডিএনএ টেস্ট করার পরে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে আর কেউ তালিকার বাইরে আছে কিনা। দর্শক, রানা প্লাজা ট্র্যাজেডির সেই দিনটির স্মরণে সাভারে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মিজানুর রহমান খবির। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খবির, এখানেই রানা প্লাজা 2013 সালের যে 24 এপ্রিল ধসে পড়েছিল, তার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে, এরই প্রতিবাদে নিহতদের স্মরণে এবং শোকের মাধ্যমে এখানে কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই দিবসটি আজ পালন করা হচ্ছে। যদিও তারা দিবসটিকে সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানাচ্ছিলেন কয়েক বছর যাবতই। আমরা দেখেছি একটু আগে কয়েকটি শ্রমিক সংগঠন নেতাকর্মীরা এখানে তারা রাস্তা অবরোধের চেষ্টা করেছিলেন। তাদের দাবি যে সাভার এবং গাজীপুরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জে। তারা সেই দাবির প্রেক্ষিতেই, সেই দাবির প্রতিবাদেই কিন্তু এখানে সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। এবং পুলিশ এসে একটু আগে, ঠিক মিনিট দুয়েক আগেই কিন্তু পুলিশ এসে আবার রাস্তাটি চালু করে দেয় এবং ভেতর থেকে এখন স্লোগান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা রাস্তার একটি অংশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তবে পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলা যায়। তারা এর আগে সকাল থেকেই বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই রানা প্লাজার যে দুর্ঘটনা হয়েছিল তাকে, সেই দুর্ঘটনাটিকে স্মরণ করছেন। একই সঙ্গে বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন, জড়ো হয়েছেন। এবং অনেকে বলছেন যে কেবল একটি দিনের মধ্যে এই দাবি বা আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ থাকা উচিত নয়। এই দাবি তারা ছড়িয়ে দিতে চান সারা বিশ্বের শ্রমিকদের মাঝে, যাতে শ্রমিকের যে শ্রমস্থল বা কর্মস্থল সেটি যাতে নিরাপদ হয় এবং কোনো শ্রমিক আহত, নিহত বা কোন রকম দুর্ঘটনার শিকার হলে তার যাতে যথাযথ ক্ষতিপূরণ পাওয়া যায়, এমনই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা এই কর্মসূচি আজ চালিয়ে যাচ্ছেন। একটু আগে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছিল বলছিলাম আমরা, এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে সড়কের একদিকে জড়ো হয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এবং সেই একই দাবি, এই দিনটিকে সরকারি ছুটি এবং যে শ্রমিকদের জন্য নিরাপদ একটি দিবস হিসাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে ঘোষণা করার একটি দাবি তারা জানিয়েছিলেন। সকালে ঢাকা জেলা প্রশাসন যেমন আশ্বাস দিয়েছে যে এখানে একটি স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এবং জায়গাটিতে একটি ঘের দেওয়া হবে, বেষ্টনী দেওয়া হবে, এটি তারা বলেছেন। এই ছিল আমার কাছে আপাতত রানা প্লাজার সামনে থেকে সবশেষ।
দর্শক, সাভার থেকে রানা প্লাজা ট্র্যাজেডির স্মরণে বিভিন্ন কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান কবির। রানা প্লাজা ধসের ভয়াল স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় সেখানকার শ্রমিকদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে যারা ফিরে আসতে পেরেছেন, এখনো মানসিক সমস্যায় ভুগছেন তাদের অনেকে। আর দীর্ঘমেয়াদী চিকিৎসা চলছে তাদের অনেকেরই নেই অর্থের সংস্থান। এই অবস্থায় শ্রমিক সংগঠনগুলোর দাবি, দুর্ঘটনার শিকার শ্রমিকদের জন্য সাভারে একটি পূর্ণাঙ্গ সাপোর্ট সেন্টার চালু করা হোক। শাহ আলী জয়ের রিপোর্ট। এনামে আনলো, এনামে অপারেশন করলো, পাও মাংস কেটে ফেলে দিল। বেঁচে থেকেও যেন মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন সাভারের নীলুফার বেগম। একসময় শক্ত হাতে ধরেছিলেন সংসারের হাল, এখন করুণ চোখে চেয়ে দেখছেন অভাব আর দারিদ্র্যে নিজ পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার গল্প। কালকে দেওয়ার ডেট। রানা প্লাজার ধসে হারিয়েছেন চলার শক্তি। স্বামীর ছোট চায়ের দোকানের আয়ে এখন কোনো মতে চলে সংসার। একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়েও উচ্চাশা নেই কোনো। নীলুফার বলছিলেন, ভবন ধসে আহত হওয়ার পর যে সহযোগিতা পেয়েছেন তা দিয়ে পুরো চিকিৎসা হয়নি, উল্টো চিকিৎসার জন্য নেওয়া ঋণের টাকার সুদ মেটাতেই হিমশিম অবস্থা। 9 মাসে মনে করেন যে 7-8 লাখ টাকা আমার লাগছে। আমার নিজের টাকা দিচ্ছি, তো আমি যা সরকার থেকে পাইছিলাম 3,30,000 টাকা, এটা আমার ট্রিটমেন্টে 9 মাসে ট্রিটমেন্ট চলে গেছে টাকাটা। কিন্তু এখন আমি এমন পর্যায়ে উঠছি যে মনে করি আমি একবার নিঃস্ব, মানে পথের ভিকে অবাক হয়ে গেছি আমি। তবে সবার গল্পই নীলুফারের মতো নয়। আহত অনেক শ্রমিকই চিকিৎসা শেষে ফিরেছেন কাজে, কিন্তু ভয়াল সে সময়ে মনের ভেতরে ভয় আর শঙ্কার যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা দূর হচ্ছে না কিছুতেই। ওই দিনের কথা বলে তো খারাপ লাগছে, ওই দিনকার কথা মনে করতেই তো চাই না। আমি যেদিন রানা প্লাজার সামনে যাই সেদিন আমার রাইতে আর ঘুমই হয় না। আহত শ্রমিকদের আর্থিক সহযোগিতার মতো মানসিক চিকিৎসা সহযোগিতা দেওয়ার দাবি জানালেন এই শ্রমিক নেতা। একটা শ্রমিক সাভার থেকে যে থাকে, সে যদি পঙ্গু হাসপাতালে চিকিৎসা দিতে যায়, হয়তো চিকিৎসাটা ফ্রি দিবে, কিন্তু তার তো ওই যে আপনার ট্রান্সপোর্ট খরচ তো আর দিবে না। যার কারণে ইচ্ছা করে তারা দেখা যাচ্ছে যে আপনার মানে প্রয়োজন থাকলেও তারা টাকার অভাবে আপনার চিকিৎসা নিতে যেতে পারছে। ভবিষ্যতে আর কোনো রানা প্লাজার দুর্ঘটনা ঘটবে এমন দুঃস্বপ্ন হয়তো আর কেউ দেখেন না। তারপরও শ্রমিক সংগঠনগুলোর দাবি, কর্মক্ষেত্রে যে কোনো ধরনের ক্ষতির শিকার হলে শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য থাকবে একটি জাতীয় কাঠামো, যেখানে শ্রমিকের মানসিক, সামাজিক এবং আর্থিক বিষয়গুলো নিশ্চিত হবে। আজকের এই জলাশয় দেখে বোঝার উপায় নেই, 3 বছর আগে এখানেই রানা প্লাজা ধসে প্রাণ হারিয়েছিলেন সহস্রাধিক মানুষ, আহত হয়েছিলেন আরো কয়েক হাজার। অভিশপ্ত সেই ভবনটি আজ আর না থাকলেও এখানকার বাতাসে লুকিয়ে আছে নিহতদের স্বজন আর আহতদের দীর্ঘশ্বাস। শাহ আলী জয়, সময় সংবাদ, সাভার। এদিকে রানা প্লাজা ধসের 3 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার কাজ। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া 12 আসামি এখনো পলাতক থাকায় বিচার বিলম্বিত হচ্ছে বলে জানান আদালতের পিপি। তবে জাতীয় মহিলা আইনজীবী সমিতির দাবি, অপরাধীদের বাঁচাতে নানা অজুহাতে বিচারে গড়িমসি করা হচ্ছে। সাদিকুর রহমানের রিপোর্ট। 2013 সালের 24শে এপ্রিল মালিকের চরম লোভ আর অনিয়মের ভার বইতে না পেরে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। 1000-এরও বেশি শ্রমিক নিহত এবং 2000-এরও বেশি শ্রমিকের অঙ্গহানির মধ্য দিয়ে সৃষ্টি হয় দেশের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনার ইতিহাস। পরিবারের একমাত্র উপার্জনকারী মেয়েকে হারান রুবি আক্তার। নিদারুণ কষ্টে এখন দিন কাটে তার। বছরের পর বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ তিনি। আমার কি এই জায়গায় 4 ধর লাগতো। আমার মেয়েরা যে মারা গেছে ওই রকম ওগুলো পুরো মারা যায়, আমরা এটাই চাই। সুষ্ঠু বিচারই হতে পারে স্বজনহারা মানুষগুলোর একমাত্র সান্ত্বনা। আমার ছেলে যে মারা গেছে 14 দিন পর লাশ পাইছি, তা অদ্যপর্যন্ত কোনো বিচারে কোনো সন্ধান নাই। রানার ফাঁসি হোক, এটাই আমরা চাই। প্রথমত, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন না দেওয়ায় অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে বিলম্ব হয়। অবশেষে সিআইডি চার্জশিট দাখিল করলেও শুরু হয়নি বিচার কাজ। এখানে তো অপরাধীকে পার পেয়ে যাওয়ার জন্যই তো এইভাবে এই ঘটনাগুলো এত দেরি হচ্ছে। আমি একজন আইনজীবী হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে মনে করি এই পুরা দায়িত্ব কিন্তু প্রশাসন যেভাবে চায় পুলিশ সেভাবেই চলে। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরও আসামি পলাতক থাকায় পুলিশকে দায়ী করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলা তদন্ত কর্মকর্তা এক জায়গায় উল্লেখ করেছেন যে তাদেরকে ঠান্ডা মাথায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। যে আসামিগুলো পলাতক রয়েছে তাদেরকে গ্রেফতার করা গেল কি গেল না এই সম্পর্কে একটা রিপোর্ট পেতে হবে।
তা আমরা সেই রিপোর্টটা এখন পর্যন্ত পাইনি। আদালতের প্রসিকিউশন বিভাগ থেকে সংশ্লিষ্ট থানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলেও আসামি গ্রেফতারে কোনো অগ্রগতি নেই পুলিশের। সংশ্লিষ্ট থানার ওসি সহ সংশ্লিষ্ট থানার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় যোগাযোগ রক্ষা করে চেষ্টা করতেছেন যাতে আসামিগুলা অ্যারেস্ট হয়। হত্যা মামলাটিতে 41 আসামির মধ্যে 12 জন পলাতক এবং জামিনে রয়েছে 23 জন, আর কারাগারে রয়েছে মূল আসামি রানা সহ 6 আসামি। রানা প্লাজা ধসের ঘটনায় যারা অঙ্গ কিংবা স্বজন হারিয়েছেন তাদের আর হারাবার কিছুই নেই। তাদের চাওয়া একটাই, রানা সহ সকল অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করবেন আদালত। তবে 3 বছরও বিচার শুরু না হওয়ায় হতাশ নিহতের স্বজনরা। সাভারের রানা প্লাজা থেকে সাদিকুর রহমান, সময় সংবাদ। রানা প্লাজায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের প্রায় 2 শতাধিক শ্রমিক মানববন্ধনে অংশ নেন। ট্র্যাজেডির 3 বছর পার হলেও এখনো অপরাধীদের শাস্তি না হয় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাদের অভিযোগ, রানা প্লাজায় আহত অনেকে এখনো চিকিৎসার অভাবে দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছে। রানা প্লাজা ট্র্যাজেডির মতো কলঙ্ক ঘুচতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নিতে মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টার দিকে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে একটি শোক মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকেও আরেকটি মিছিল বের করা হয়। মিছিল শেষে সিনেট ভবনের সামনে সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা বলেন, মূলত হত্যাকারীদের বিচার না হয় বারবার নৃশংসতার শিকার হচ্ছেন মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। তাই দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। গতকাল সকাল 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে শালবন এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী। ওনার সম্পর্কে আসলে বিন্দুমাত্র মন্দ কথা বলার কোনো সুযোগ নেই। 5 বছর ধরে স্যারকে দেখে আসছি, কোনোদিন কারোর সাথে একটু উঁচা গলাতে কথা বলছেন বা কারো কষ্ট দিয়ে কথা বলছেন এরকম কখনো দেখিনি। যতক্ষণ পর্যন্ত না আমরা এই স্যারের বিচার সুষ্ঠু বিচার পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস বর্জন এবং অন্যান্য কর্মসূচি আমাদের চলতে থাকবে। আগামীকালকে সকাল 10:30টার সময় এই সিনেট ভবন চত্বরে আবার আমরা একটি মানববন্ধন কর্মসূচি দিয়েছি এবং সেখান থেকে আমরা একটি স্মারকলিপি উপাচার্য দপ্তরে জমা দেব। অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, মৌটুসী, আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে আজকে ক্যাম্পাস ফুঁসে উঠেছে তার নিজ বিভাগ সহ শিক্ষক সমাজ, পুরো শিক্ষক সমাজ। তো এখনো কিন্তু এই কর্মসূচি চলছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। প্যারিস রোডে বেলা 12টার দিকে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অবস্থান কর্মসূচি চলছে এবং এই অবস্থান কর্মসূচি থেকেও কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের যারা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা। এরপর দুপুর 1টার দিকে বিভাগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইংরেজি বিভাগ এবং সেখান থেকে পরবর্তী বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হবে বলে আমাদের জানানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। তবে সে শিক্ষার্থী বলে আমাদেরকে নিশ্চিত করলেও কোন বিশ্ববিদ্যালয় বা কোন কলেজ বা কোথাকার শিক্ষার্থী এই বিষয়ে কিন্তু এখনো পুলিশ তেমন কিছু বলেননি। তবে পুলিশ যেটি বলছে যে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং এই বিভাগের শিক্ষকরা বলছেন যে বারবার কিন্তু এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে যার বিচার না হওয়ার ফলে। তো এই জন্য এই কর্মসূচি থেকে মূলত তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। আজকে সহ আগামী আরো 2 দিন ক্লাস
পরীক্ষা সব বর্জন করেছে ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি মৌন র্যালি বের হয়েছিল, পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে এবং আজও তার আগেই 10টার দিকে বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি শোক মিছিল বের হয়েছিল এবং এই শোক মিছিলটিও পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ করেছিল। তারপরে একটি সংক্ষিপ্ত সমাবেশ থেকে রেজাউল করিম সিদ্দিকীকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তো ঠিক এই ধরনেরই লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক হত্যাকারীদের যেন দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তি দেওয়া হয় এই দাবি করছেন শিক্ষার্থীরা। তো মৌটুসী, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে এই শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনার খবর। দর্শক, অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন সহ নানা কর্মসূচি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। সময় সংবাদে আরো থাকছে, জেটির দুরবস্থায় কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। নতুন জেটি নির্মাণের দাবি। তৃতীয় পর্বের ইউপি নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হয় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। বাকি 3টি পর্বের নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে বলেও মত তাদের। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপরও জোর দিয়েছেন বিশ্লেষকরা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ধাওয়া পাল্টা ধাওয়া, কেন্দ্র দখল, ছোট বড় সংঘাতের মাধ্যমে শেষ হয়েছে তৃতীয় পর্বের ইউপি নির্বাচন। পূর্বের 2 পর্বের চেয়ে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী বেশি তৎপর ছিল বলে অভিমত পর্যবেক্ষকদের। কিছু বিশৃঙ্খলা হয়েছে, অনিয়ম হওয়ার সুযোগ তৈরি হয়েছে, সেখানে কিন্তু নির্বাচন কমিশন সেখানে নির্বাচন স্থগিত করেছে, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ভূমিকা রেখেছে। সেটা হচ্ছে এবারের একটা বড় ধাপ। স্থানীয় সরকারের একেবারে তৃণমূল পর্যায়ের নির্বাচনে সহিংসতা বন্ধে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করলেন বিশেষজ্ঞরা। প্রার্থী যখন সে তার প্রতিনিধি হিসাবে নির্বাচন করছে, তখন যে কোনো পরিস্থিতির জন্য তার যেমন ক্রেডিট নেওয়ার চান্স আছে, ঠিক একইভাবে তার এটা লাইবিলিটিসটাও তাকে নিতে হবে। প্রতীকে নির্বাচন করছেন, সে প্রতীকে প্রার্থী আছেন, সুতরাং তাদেরকে শৃঙ্খলায় রাখা, আইনের শাসন মানতে বাধ্য করা, আইনের শাসনের মধ্যে রাখার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলেরও আছে। নির্বাচনে স্বচ্ছতা আনতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সাধারণ মানুষকে এ সম্পর্কে সচেতন করার উপর জোর দিলেন এই নির্বাচন বিশ্লেষক। ভারতে যেটা হচ্ছে, এটা আমরা কেন করছি না? প্রত্যেকটা কেন্দ্র থেকে যে কোনো ব্যক্তি নাগরিক টেলিফোনের SMS দিয়ে কিন্তু আপনাকে জানাতে পারবে, ফটোটা আপলোড করে সেটা আপনার কাছে সেন্ড করে দিতে পারবে এবং তার ভিত্তিতে এটাকে বিবেচনা করার জন্য একটা টিম করা আছে আলাদা। তাহলে তো আপনি জানবেন, সাথে সাথে অ্যাকশন নিতে পারবেন। নির্বাচনী সংঘাত এড়াতে শুধুমাত্র পুলিশের উপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। আবারও রানা প্লাজা ট্র্যাজেডির খবর। রানা প্লাজা দুর্ঘটনার পর গুছিয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এরই মধ্যে পোশাক শিল্প আন্তর্জাতিক মানে উন্নীত করতে বেশ কিছু সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। শিল্পের স্বার্থে এসব সংস্কার কাজ অব্যাহত রাখার পাশাপাশি রপ্তানির নতুন বাজার ও নতুন পণ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সানভীর রুপলের রিপোর্ট। সাভারের রানা প্লাজা ধ্বংসাবশেষের নিচে যখন উদ্ধার কাজ চলে, হাজার শ্রমিকের বাঁচা মরার হিসেব নিয়ে তাকিয়েছিল সবাই। ওই ভবনের শ্রমিকদের সাথে যেন পুরো পোশাক শিল্প পড়তে যাচ্ছিল খাদের কিনারে। তারপর একের পর এক বিদেশি ক্রেতাদের রপ্তানি আদেশ বাতিল, নানামুখী চাপ আর শর্তের বেড়াজালে পেন্ডুলামের কাটার মতো দুলছে পোশাক শিল্পের ভাগ্য। তবে পরিসংখ্যান বলছে সবকিছু ছাপিয়ে গেল 3 বছরে এই শিল্প রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। একই সময়ের মধ্যে ক্রেতাদের দাবির মুখে কারখানা সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ উন্নয়ন, নতুন বেতন কাঠামো সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা যে অবস্থানে ছিলাম রানা প্লাজা ধসের পরদিন, আমাদের ধারণা হয়েছিল যে এই দেশ থেকে আর কোনোদিন বোধহয় কোনো গার্মেন্টস বা যে কোনো শিল্পের কোনো রপ্তানি হবে না। আমরা ওই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছি। এতে আমাদের সহযোগিতা করেছেন, আমরা সরকারের সহযোগিতা পেয়েছি, আমরা মালিকের সহযোগিতা পেয়েছি, আমরা শ্রমিকের সহযোগিতা পেয়েছি। এরই মধ্যে স্বাধীনতার 50 বছরে $50 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিজিএমইএ। আমি আশা করি 2017-র মধ্যে আমাদের গ্রোথটা
2021 সালে 50 বিলিয়নে পৌঁছার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হয়ে যাবে। সরকারের কিছু নীতিগত সহায়তা লাগবে, অবকাঠামোগত উন্নয়ন লাগবে, এনার্জির বিষয়ে সরকারের একটা পলিসি দিতে হবে। এদিকে রানা প্লাজার ধকল কাটিয়ে পোশাক শিল্পকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চলমান সংস্কার কাজ অব্যাহত রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। আন্তর্জাতিক পর্যায়ে যেটি দরকার, যে ফেয়ার প্রাইস যেটি বলা হচ্ছে, সেটি নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নেওয়া। এতদিন পর্যন্ত যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো যাতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আগামীতে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্য নেওয়া দরকার। 40 লাখেরও বেশি শ্রমিকের তৈরি পোশাক শিল্প এখন রপ্তানিতে বিশ্বের দ্বিতীয়, আর মোট রপ্তানিতে অবদান 80%-এরও বেশি। রানা প্লাজা দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বাড়ছে রপ্তানি আয়ও। তবে এই পোশাক শিল্পকে যেতে হবে আরো অনেক দূর। যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী পরিকল্পিতভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তাহলে তার সুফল পাবে ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতি। আর তাহলেই হয়তো রানা প্লাজা দুর্ঘটনার যে শত মানুষের আর্তনাদ, তা পরিণত হবে কোটি মানুষের অর্থনৈতিক মুক্তির মসৃণ পথ হিসেবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উস্কানিমূলক বলে মন্তব্য দক্ষিণ কোরিয়ার। যে কোনো ধরনের আক্রমণ প্রতিহতের হুঁশিয়ারি। বরিশালের আগৈলঝাড়ায় গাছের সঙ্গে বেঁধে 2 কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এদের একজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্যাতনকারীদের আটক ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন নির্যাতিতার মা। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। এভাবে গাছের সঙ্গে 2.5 ঘন্টা বেঁধে রেখে নির্মম নির্যাতন চালানো হয় বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল গ্রামের সাগর ও তার বন্ধু তুষারের উপর। স্বজনদের অভিযোগ, সম্প্রতি বৈশাখী মেলা থেকে বাড়ি ফিরছিল তারা। এ সময় রাস্তার পাশে কবুতর বসে থাকতে দেখে তুষারের সহযোগিতায় কবুতর ধরে বাড়ি নিয়ে যায় সাগর। কিন্তু কবুতর চুরির অভিযোগ এনে শুক্রবার দুপুরে সাগর ও তুষারকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় স্থানীয় মনির চৌকিদার। গাছের সঙ্গে তাদের হাত পা বেঁধে নির্যাতন চালায় মনির ও তার সহযোগীরা। পরে সাগরকে অজ্ঞান অবস্থায় আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। মাথা মারছে, পেটে মারছে, প্রথম আমার ঘুষিছে, পরে এই জায়গা লাঠি দিয়ে মারছে, পরে এই জায়গায় ঘুষে হাত বেঁধে তারপর ওরা আমার বাচ্চারে মানে অনেক খুব খারাপ ভাবে নির্যাতন করছে, অনেক মারছে। যেরকম মারছে মানুষভাবে মানুষকে মারে না। ওর মাথায় একটু ফুলা আছে এবং বুকে একটু ব্যথা আছে এবং সামান্য আঘাতের চিহ্ন আছে। এখন সে বেটার। তবে লিখিত অভিযোগ পেলে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কবুতর চুরির অপরাধে একটা শিশুকে মারধর করছে এরকম তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তের পক্ষ যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, তাহলে আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। এদিকে মোবাইল ফোনে ধারণকৃত সাগর ও তুষারকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার একদিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। কুমিল্লা যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। সকাল 7:30টার দিকে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনিং কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের 2 ব্যক্তি নিহত হন। এ সময় গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে গেল। বাসটি জব্দ করেছে পুলিশ। কক্সবাজার থেকে দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের একমাত্র ভরসা নৌপথ। কিন্তু এ পথে মহেশখালীতে জরাজীর্ণ একটি জেটি ঘাট থাকলেও কক্সবাজার প্রান্তে নেই কোনো স্থায়ী ঘাট। এ কারণে 2 প্রান্তেই ভাটার সময় হাঁটু পানি ও কাদামাটি পাড়ি দিয়ে যাত্রীদের উঠতে হচ্ছে ট্রলার ও স্পিডবোটে। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রতিদিন অন্তত 5000 মানুষ। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার থেকে সাগরপথে দ্বীপ উপজেলা মহেশখালীর দূরত্ব 7 কিলোমিটার। এ পথে যাতায়াতের একমাত্র ভরসা কাঠের ট্রলার ও স্পিডবোট, যা দিয়ে প্রতিদিন চলাচল করে অন্তত 5000 মানুষ। মহেশখালী প্রান্তে জরাজীর্ণ একটি জেটি ঘাট থাকলেও কক্সবাজার প্রান্তে নেই কোনো স্থায়ী ঘাট। তাই কাঠের তৈরি সাঁকো আর সারিবদ্ধ নৌকা দিয়ে তৈরি হয়েছে অস্থায়ী ঘাট। 2 প্রান্তে ভাটার সময় পার হতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। ভাটা হলে আমাদের প্রচুর কষ্ট হয়, একদম পানির মাঝখানে গিয়ে খালের মাঝখানে আমাদের মানুষ নামাতে হয়, আর না হলে ঠেলে উঠাতে হয় ভুট্টা।
ড্রেজিং না করার কারণে আবার একটা কাঠের জেটি করতে হয়েছে। আমার মনে হয় ড্রেজিং করলে আমরা এখান থেকে যেতে পারতাম। এখন বিশেষ করে মহিলা শিশুদের জন্য প্রচুর কষ্ট হয়। সারি দিয়ে আমাদেরকে হেঁটে যাওয়ার সময় তাদেরকে কি দিতে হয়, ভাড়া দিতে হয়। ওই টাকাটা দেওয়ার পর আবার আমাদেরকে ওই স্পিড বোটে গিয়ে যখন উঠতে হয় তাহলে তাদের আবার অতিরিক্ত কি দিতে হয়, সার্ভিস চার্জ দিতে হয়। এই সমস্যা সমাধানে ড্রেজিং ও জেটি সংস্কারের দাবি জানালেন জেলা স্পিড বোট মালিক সমিতির এ নেতা। এই নদী অবশ্যই ড্রেজিং করা দরকার এবং আরো দরকার আপনার এই জেটি জরাজীর্ণ অবস্থা, জেটিগুলা পুনর্নির্মাণ করা দরকার। তবে স্থানীয় সরকারের উপপরিচালক বলছেন এই সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড ও 2 পৌরসভা কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড এক্ষেত্রে সিলটেশনের ফলে যে পলি জমে নদীর নাব্যতা নষ্ট হয়েছে এই বিষয়ে তারা একটি খনন কার্য সম্পাদন করে নৌ চলাচলের পথ সারা বছর নাব্যতা সৃষ্টির জন্য চেষ্টা করবেন। এছাড়া 2 পৌরসভার মেয়র সাহেবকে অনুরোধ করা হয়েছে তারা যাতে তাদের জরাজীর্ণ জেটি ঘাটগুলি সংস্কার করে চলাচলের জন্য উপযোগী করে দেন। কক্সবাজার মহেশখালী নৌপথে প্রতিদিন শতাধিক স্পিড বোট ও 20টি কাঠের ট্রলার চলাচল করে। মহেশখালী জেটি ঘাটটি 1989 সালে নির্মিত হলেও এখনো পর্যন্ত এর কোনো সংস্কার করা হয়নি। সময় সংবাদ, কক্সবাজার। পেলের খবর। মুস্তাফিজ এখনো ক্রিকেট বিশ্বে দ্য স্পেশাল ওয়ান। সে অসাধারণ, অনন্য। এমন বিশেষণ মুস্তাফিজের নামের পাশে বসাচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা। আইপিএলে অভিষেকের পর থেকেই প্রশংসায় ভাসছেন বাংলাদেশের এই পেসার। শনিবার পাঞ্জাবের বিপক্ষে তার আগুন ছড়া বোলিংয়ে রীতিমতো চোখে সর্ষে ফুল পাঞ্জাবের ব্যাটসম্যানদের। 4 ওভার বোলিং করে একটি মেডেন সহ মাত্র 9 রান 2 উইকেটে হয়েছেন ম্যাচ সেরা। তার অসামান্য বোলিংয়ে দারুণ খুশি হয়ে হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার মুস্তাফিজের সম্পর্কে বলেছেন, এই ছেলে বাংলাদেশের সম্পদ। যেমন গতি তেমন বৈচিত্র্য, তাই পাঞ্জাবের ব্যাটসম্যানরা মুস্তাফিজের বোলিংয়ে একরকম চোখে দেখেছে সর্ষে ফুল। প্রথম ওভারেই মেডেন আদায় করে নিয়েছেন সাতক্ষীরার এই পেসার। মুস্তাফিজের বিপক্ষে পাঞ্জাবের ব্যাটসম্যানরা প্রথম রান নিতে অপেক্ষা করেছেন 10 বল পর্যন্ত। বরাবরই বাংলাদেশের সমালোচনায় মুখর থাকা ধারাভাষ্যকার রমিজ রাজা মুস্তাফিজে দারুণ মুগ্ধ হয়ে উপমা খুঁজে পাচ্ছিলেন না মুস্তাফিজের পাশে বিশেষণ বসাতে। 4 ওভার বল করে দুর্দান্ত মুস্তাফিজ ক্রিকেট বিশ্বকে মুগ্ধ যেমন করেছেন, ঠিক তেমনি দগ্ধ করেছেন পাঞ্জাবের ব্যাটসম্যানদের। স্বপ্নীল বোলিং ফিগার মুস্তাফিজের, 1 মিডেন 17টি ডট বল আর মাত্র 9 রান দিয়ে মূল্যবান 2টি উইকেট। দলের জয়ে বড় ভূমিকা রাখায় মহারাজকে এভাবেই সম্মান জানালেন অধিনায়ক নিজেই। ও বিশেষ প্রতিভার অধিকারী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের প্রতি আরো যত্নশীল হবে আশা করছি, কারণ ক্রিকেট বিশ্বে এমন বোলার খুব একটা পাওয়া যায় না। আর হ্যাঁ, ও ইংলিশ না বলতে পারলেও ওর ক্রিকেটীয় মস্তিষ্ক দারুণ। বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করতে গিয়ে রমিজ রাজা বরাবরই কিপটেমি করেন, কিন্তু মুস্তাফিজের বোলিংয়ে ওই রমিজ রাজাও বাধ্য হলেন প্রশংসার জোয়ারে ভাসাতে। ব্রিলিয়ান্ট বোলিং, সামথিং ইন বেঙ্গলি। সবাইকে অনেক ধন্যবাদ। গেমটা অনেক ভালো হয়েছে, সবাই অনেক এনজয় করছেন। থ্যাংক ইউ। আইপিএলে এখন পর্যন্ত 5 ম্যাচে 7টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের প্রতি স্বজনদের শ্রদ্ধা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নানা কর্মসূচি। 3 বছরেও হত্যা মামলার বিচার শুরু না হয় হতাশা। রানা প্লাজা ধসের পর হুমকির মুখে পড়া পোশাক শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে। নেওয়া হয়েছে বেশ কিছু সংস্কার উদ্যোগ, নতুন বাজার সৃষ্টির পরামর্শ অর্থনীতিবিদদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় একজন আটক। চলছে শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি, মৌন মিছিল। রাজধানী থেকে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানালেন, পাসপোর্ট অফিসকে সম্পূর্ণ ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। এবং তৃতীয় দফা নির্বাচনে অধিকাংশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিজয়। এবারের নির্বাচনে সহিংসতা কম হওয়ায় বিভিন্ন মহলের সন্তোষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।